সাগর টিপ্পনি কেটে চোখ দিয়ে দুষ্টু ইশারা করে বলে, কি মাম্মা, বয়স তো কম হয় নাই, এখনো এত রোমান্টিকতা? তুমি তো দেখি মিয়া রোমান্টিক হুজুর। শানু মুন্সি লাজুক হাসে। এই আর কি, যাই তাহলে মামা। ছোটনের বিয়েটা গ্রামের বাড়িতে হচ্ছে। গ্রামীণ পরিবেশে সাধারণ গ্রাম্য বিয়ের মতোই, কিন্তু আয়োজন অনেক। সাগরের মেঝো চাচিদের গ্রামের বাড়ি একতলা বিশিষ্ট, তবে বাড়িতে রুম আছে অনেকগুলো। বিশাল জায়গা নিয়ে করা এই বাড়িটার সৌন্দর্য বর্ধনের জন্য উপরের ছাদের এক কোণে মোটামুটি বড় করে আরও একটি রুম তৈরি করে, যেটাতে সাগর আর উষাকে থাকতে দেওয়া হয়েছে। মূলত সবাই ইচ্ছে করে এই দিকে পাঠিয়েছে। এই দিকে নিরাপত্তা বেশি, দুজন দুজনকে টাইম দিতে পারবে। সাগর দেরি করল না, বাবা মায়ের রুমে কাজ সেরে ফেরা যাবে। উষাকে না হয় পরে দেখা যাবে। গারিব অসহায় ভঙ্গিতে তাকায় নেহালের দিকে, থমথমে কণ্ঠে বলে, তুই নিজে তো একটু ভালো করে বুঝতে পারিস, তুই তো সাগরের ভাই হোস, আমি না হয় পরের বাড়ির ছেলে। এটুকু বলতেই নেহাল অগ্নি দৃষ্টিতে তাকায় গালিবের দিকে, ক্রোধান্বিত স্বরে বলে, তোকে যেন দ্বিতীয়বার এমন কথা বলতে না দেখি। আমি এবং সাগর কেউই তোকে কখনো অন্য নজরে দেখিনি, আমাদের বাড়ির মানুষেরও না। সাগর আমাকে যতটা ভালোবাসে, কেয়ার করে, তোকেও এক কথায় তার থেকে বেশি করে। তুই যে এইসব সিম্প্যাথি কামানোর জন্য বলিস, তা কি আমি বুঝি না মনে করেছিস? গালিব নেহালের দিকে তাকিয়ে দুষ্টু হাসে। নেহাল আবারও বলে, এমন না, তুই জানিস না যে কেন সাগর এমন করে। তুই নিজেও জানিস, আমিও জানি, কিন্তু আমাদের কথা সে কি শুনবে? আর আমরাই বা কি বলবো বল? আমরা এমন পরিস্থিতিতে পড়লে আমরাও হয়তো এমনই করতাম, আবার হয়তো এমন না করেও তাকে আগলিয়ে নিতাম। তপ্ত নিঃশ্বাস ফেলল গালিব, স্বাভাবিক ভঙ্গিতেই বলল, তুই কি করবি? সুজনার কথা মাথায় রেখেছিস তো? এ পর্যায়ে কিছুটা নড়ে চড়ে বসে নেহাল, কাতর দৃষ্টিতে তাকায় একবার গালিবের দিকে, বুক চিরে আসা দীর্ঘশ্বাসটা ফেলে বলে, কি করব আমি? কি করতে পারি বল? সে যদি আমার ভালোবাসা বুঝে না, বোঝার ভান করে, তাহলে আমি কি করতে পারি? সে জানে আমরা কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি। আমরা দেওয়ার সময়ের মধ্যে নিজেদের পরিবর্তন করতে না পারে করবে না। মা বাবা মেয়ে দেখে পছন্দ হলেই বিয়ে করে নিব। তুই ভাবির বান্ধবীর বোন একজন আছে বলতো, মেয়েটাকে আমারও পছন্দ হয়েছে, দেখা যাক। আর যাই হোক, ছোট মামার মতো কোনো ভুল আমি করতে চাই না। আজকালকার মেয়ে দেখলেই বোঝা যায় কোন মেয়ে কেমন। গালিব বিজ্ঞের ন্যায় মাথা দোলায়, ফিদানের রুমের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, এই মদনার কিটটাকে কিভাবে দেশছাড়া করব? সাগর তো আমার পাশার ছাল তুলে নেবে। সেটা তো আগে ভাবা উচিত ছিল। ছাদের এক কোণে সাগর আর উষার রুম, আর বাদ বাকি পুরোটা জায়গায় খোলামেলা। ছাদ বাগানও আছে, আবার চেয়ার টেবিল পাতা আছে বসে আড্ডা দেওয়ার জন্য। আরাফ সেখানেই বসে আছে। সন্ধ্যা থেকেই বুকটা কেমন খালি খালি লাগছে। কেন জানি মনে হচ্ছে কি যেন হারিয়ে যাচ্ছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। একজনকে দেখার জন্য পুরুষ চোখ জোড়া কেমন আঁকুপাকু করছে। মিষ্টি কণ্ঠ শোনার জন্য অন্তর মরিয়া হয়ে আছে। সন্ধ্যা থেকে কয়েকবার তানহাকে কল দিয়েছে, রিং হয়েছে ঠিকই, কিন্তু রিসিভ হচ্ছে না। একবার মনে হচ্ছে আরবের প্রতি রাগ থেকে কল রিসিভ করছে না, আবার দুশ্চিন্তাও হচ্ছে কোনো বিপদ আপদ হলো না তো। রাফিদ এবার রেলিং ছেড়ে ভাইয়ের পাশে এসে বসল। আরাফের কাঁধ চাপড়ে জানতে চাইল, কি হলো, এমন দেবদাস সেজে বসে আছিস কেন? দেখতে তো অসুস্থ লাগছে, ফোন ধরেনি এখনো। আরাফ অশান্ত ভঙ্গিতে মাথা নাড়ায়, মানে কল করেনি। চিন্তিত ভঙ্গিতে বলে, এইভাবে চলছে না রে মেরে ভাই, বিয়েটা করে ফেলতে হবে। আর কত এভাবে চলবে? মন পুড়ছে তো। এই তো আমার বাঘের বাচ্চা, যাও যাও বাপ চাচাকে বলে আসো, বড় ভাইয়ের বিয়ে যদি 19 বছরে দিতে পারে, তোমার কেন নয় বলো তো? কেন এত বৈষম্য? এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? তাই করতে হবে। আচ্ছা, তুমি আমার ফোন দিয়ে ট্রাই করো, পার্সোনাল সিম দিয়ে কল দাও, যেটা বাইরের কেউ জানে না। তানহাও তো চেনে না, কল দাও। আমি যাই, তুমি কথা বলে আসো। বলেই রাফিদ নিজের ফোন ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল নিচে। 3বার মাথায় গিয়ে তানহা কল রিসিভ করলো। মিষ্টি কণ্ঠে যখন সালাম দিয়ে হ্যালো বলল, আরাফের অশান্ত হৃদয়টা যেন একেবারে শীতল হয়ে গেল। কতবার কল দিলাম, রিসিভ করলে না কেন? অমন ভারী কণ্ঠে তানহার হৃদয় কেঁপে উঠল।
আগে আরও কয়েকবার এমন করেছে তানহা, কিন্তু কখনো এমন টোনে কথা বলেনি আরাফ। তানহা জানতো এটা আরাফ আর আননোন নাম্বার থেকে কল করছে, তাই তো বেচারাকে আর কষ্ট না দিয়ে রিসিভ করে নিল। আমার কথা মনে আছে তবে? আমি তো ভেবেছিলাম আমাকে ভুলেই গেলেন আপনি। যে আছে বলে এখনো আমি বিশ্বাস নেই, যার মধ্যে আটকে আছে আমার প্রাণ ভোমরা, তাকে কি করে ভুলে যাই? আমার মনে তো একটা রমণীর বসবাস, এই মনের মালিকটাকে ভুলে যাই কি করে? তানহা লাজুক হাসল, গাল দুটো ব্লাশ করছে, হৃদযন্ত্রের ক্রিয়া বেড়ে গেছে, ঠোঁটে তৃপ্তির হাসি ফুটে উঠেছে। এই মানুষটার সাথে আমার 2-1 মাস আগে একবার কথা হয় বা কখনো হয়ই না, কিন্তু মানুষটা এমন এমন কথা বলবে যে তার উপরে রেগে থাকা যায় না। কিছু তো বলো। তানহার কি হলো কে জানে, আগে পিছে না ভেবেই বলে ফেলল। আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে। কথাটা শেষ করেই তানহা জিভ কাটল। হায় হায়, একে বলে ফেলেছে সে। মানুষটা তো এখন ঢাকায় নেই, ঢাকা থাকলে হয়তো ঠিকই এসে দেখা দিয়ে যেত। কতদিন ধরে? তানহা দোনামোনা করতে লাগলো, আমতা আমতা করে বলল। অনেক দিন ধরে। আরাফ তানহার কথাটা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল। রাতের খাবার হয়েছে? তানহা তপ্ত নিঃশ্বাস ফেলল। ভুইয়া বাড়ির সব ছেলেই কি এমন একরোখা? নিজের স্ত্রীদের মূল্যায়ন করে না, স্ত্রীদের অনুভূতিকে দাম দেয় না। তানহা অস্ফুট স্বরে উচ্চারণ করে। আপনার? আমারও রাখছি তাইলে। আচ্ছা। দুজনেই চুপ করে থাকে খানিকক্ষণ। তানহার এসব অভ্যাস হয়ে গেছে, আরাফ সবসময়ই এমন করে। তাংসত্ব শূন্য। আরাফের কণ্ঠের আদুরের ডাক, তাংশু, এই ডাক উপেক্ষা করার সাধ্য তানহা নেই। কল দিলে রিসিভ করবে, কেমন চিন্তা হয় তো। তানহা জবাব দেয় না, চুপ থেকেই কল কাটে। এই মানুষটা একদিন মুখ ফুটে ভালোবাসি শব্দটা উচ্চারণ করল না, এত পাষাণ মানুষ হয়। পরক্ষণেই ভাবলো এই দাম্ভিক পুরুষটা তো কখনো আমার স্বামী হলো না, তবুও এমন লাগে। আর উষার অন্তরটা তো জোরে পড়ে যায়। নিচতলার বসার ঘরে আড্ডা দিচ্ছে সকলে। মারিয়া জামান, লিপি বেগম, মারিয়া জামানের বড় ভাবি জাহানারা বেগম, আরিশা, নাবিলা ভুইয়া, সাদাফ, রাফিদ, মিলি, আবিদ এবং জাহানারা বেগমের মা জাহেরা খাতুন। মিলি, আবিদ, জাহানারা বেগমের 2 মেয়ে, মানে আরাফ সাদাফের মামাতো বোন। তা সিজানের বউ, শুনছি তোমার বড় পোলাই নাকি দেশে আইছে, এখনো কি বউরে মাইনা নেয় নাই? জাহেরা খাতুনের বয়স 92 কি 93 হবে। চুল সাদা হয়ে গেছে, গায়ের চামড়া থুবড়ে গেছে, মুখে ভাঁজ পড়েছে, গায়ে তেমন জোর নেই। মোটা সোটা মানুষ, 2জন মানুষ ধরে ধরে হাঁটায়, আবার হাতেও লাঠি থাকে। মুখে সর্বদা থেতলানো পান থাকে। আগেরকার যুগের মানুষ, কথাবার্তায় কোনো লাগাম নেই বললেই চলে। লিপি বেগম একবার তাকালেন মারিয়া জামানের দিকে। মারিয়া জামান চোখ দিয়ে ইশারা করে আশ্বস্ত করলেন। জি মাইমা এসেছে, এখানেও এসেছে কিছুক্ষণ আগে। ঠিক সেই সময় উষা সিঁড়ি বেয়ে নিচে নামে। লাল কালো মিশনের আড়ঙের একটা 3 পিস পরা, যেটা গত ঈদে চাচ্চু কিনে দিয়েছে। লাল রঙে উষাকে মানায় বেশ। উষাকে দেখেই জাহেরা খাতুন বলেন, এটা নাহিদের মাইয়া না, যে তোমার পোলার বউ? লিপি বেগম ঘাড় ঘুরিয়ে তাকায় সিঁড়ির দিকে। উষার চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে অমায়িক একটা হাসি দেয়। সুন্দরী ছেলের বউরূপে গুণে সব দিক দিয়ে পটু। অধিকাংশ বাঙালি মায়েরা নিজেদের ছেলের জন্য এমন একটা বউ চায়। আয় মা, এদিকে আয়, আমার পাশে এসে বস। উষা হাসি মুখে গিয়ে বসে পড়ে বড় আম্মুর পাশে। জাহেরা খাতুনকে দেখে সালাম দিয়ে জিজ্ঞাসা করে, কেমন আছো? মনে সিজানের বউ, পোলার বউ করে এত লাই দিও না, মাথায় উঠাইয়া ছুরি ঘুরাইব পরে। ভালো আছি, তোরে হেই 4-5 বছর আগে দেখছিলাম। উষা প্রতি উত্তরে একটা মিষ্টি হাসি উপহার দেয়। হ্যাঁ, গত কয়েক বছরে এখানে আসা হলেও আপনার সাথে দেখা হয়নি বড় মা। জাহেরা খাতুন চোখ মুখ কুচকে ফেললেন। মাইয়া মানু এত সুন্দর হইব কেন? আমি বাইরে থেকেই হুই না আইছি, তুই এনে আইসোস পর থেকেই নাকি বাইরে পোলারা তোরে দেইকা বাড়ির ভিতরে উকি ঝুঁকি মারতেছে? উষার মুখটা চুপসে গেল। এতেও কি তার দোষ? গাড়ি থেকে নামার পরে কয়েকজন তাকে দেখেছিল, এটা ঠিক, কিন্তু সে কি বলে এসেছে বাড়িতে উকি ঝুঁকি দিতে? আরিশা উষার কানে কানে বলল, থাক উশি, মন খারাপ করিস না, বয়স্ক মানুষ তো বোঝে না। তুই এক কাজ কর,
সামিনা আপুর রুমে চলে যা, ভাইয়া মনে হয় বাইরে গেছে। জাহিরা খাতুন আবারও বলে উঠলেন। তা সেমরি তুই কি এখনো এক স্বামীর লগে আছস নাকি মার মতোই ঘরে আরো নাগর জুটাইছস? তোর মার তো এক বেডাই পুষাই নেই, এর লাইগা 10 বেডার বিছানায় গড়াগড়ি খায়। তুইও কি মার হালাত ধরছস নাকি? মার পাপে তোরেও ধরছে নাকি? উপস্থিত সকলে আঁতকে উঠে জাহেরা খাতুনের এমন কুরুচিপূর্ণ কথায়। উষার মুখের দিকে তাকানো যাচ্ছে না। আর কত, নিজের মায়ের জন্য আর কত তাকে কথা শুনতে হবে? শেষমেশ এমন অশ্লীল কথা। চোখের কার্নিশ বেয়ে তপ্ত জল গড়িয়ে পড়ল, উঁচু মাথাটা নিচু হয়ে গেল। লিপি বেগম, মারিয়া জামান দুজনের মুখই গম্ভীর হয়ে গেল। নাবিলা ভুইয়া অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে জাহেরা খাতুনের দিকে। সাগর সবেমাত্র কয়েকটা সিঁড়ি পেরিয়েছে, পেছনে সৃজন ভুইয়া দাঁড়িয়ে। দুজনেই একসাথে রুম থেকে বের হয়েছিল নিচে আসার উদ্দেশ্যে। জাহেরা খাতুনের কথা শুনে মাঝপথেই থেমে গেলেন তারা। সাগরের চোয়াল শক্ত হয়ে গেল, হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল সঙ্গে সঙ্গেই। সৃজন ভুইয়া আতঙ্কিত নয়নে তাকালো ছেলের দিকে। এই ছেলে এমনিতেই বিয়ে মানতে চায় না, আবার ঘর শুদ্ধ লোকের সামনে এমন কথা। জাহানারা বেগম নিজেও হকচকিয়ে উঠলেন মায়ের এমন কথায়। তিনি উষাকে অনেক বেশি স্নেহ করেন। বলতে গেলে উষার মায়ের কারণেই উষার প্রতি তার এত ভালোবাসা। নিজের মেয়ের মতোই দেখে তাকে। মায়ের দিকে চক্ষু লাল করে তাকালেন, রাগ দেখিয়ে বললেন। এসব কি বলছেন আম্মা? উষা ওই রকম মেয়ে না, আপনার নাতনিদের থেকে যথেষ্ট ভালো ভদ্র। ওর মতো মেয়ে পাবেন না লাখে একটাও। জাহেরা খাতুনের মুখ কুঁচকে আসে, বিরক্তি নিয়ে বলে। তুই বেশি জানস তো। যেই মাইয়ার মা 10 বেটা নিয়া ঘুরে, হেই মাইয়ার কেমন হইব? আহারে, সাগরের মতো পোলাডারে ঠকাইলো। লিপি বেগম জাহেরা খাতুনের দৃষ্টি পর্যবেক্ষণ করে তাকায় পেছনে। সিঁড়িতে সাগরকে দাঁড়িয়ে থাকতে দেখে শুকনো ঢোক গিলে। তোর জামাই তো এতদিন বিদেশে আসিল, দেশটা তো মনে হয় ভাইজা খাইছস। আপনি যদি আর একটাও বাজে কথা বলেন আমি সত্যি ভুলে যাব আপনি আমার কি হন বা আমার সাথে আপনার সম্পর্ক কি। আমার স্ত্রীর ব্যাপারে কথা বলার আগে 20 বার ভেবে নেবেন। আমার স্ত্রীর সম্মান মানে আমার সম্মান, আমার সম্মান মানে আমার স্ত্রীর সম্মান। আর আমার সম্মানে কেউ হাত বাড়াবে, কলঙ্কিনী করবে বা মিথ্যে অভিযোগ করবে, সেটা আমি বরদাস্ত করব না। খারাপ হলেও আমার স্ত্রী, ভালো হলেও আমার স্ত্রী। আমার স্ত্রী কোনো রাস্তার মেয়ে নয় যে তার চরিত্র নিয়ে যা তা বলবেন আপনি। আপনাকে সেই অধিকার দেয়া হয়নি। আর না আমার স্ত্রীর পারিবারিক শিক্ষার অভাব আছে। তার বাবা চাচা তাকে ওই কুলসিত মহিলার ছায়া থেকে দূরে রেখেছে। বিয়ের আগে উষা তার বাবার পরিচয়ে বাঁচত, কিন্তু এখন আমার পরিচয় বাঁচে। আমি আমার স্ত্রীকে ওই ধরনের চলাফেরা করার সাহস দেইনি। আমার স্ত্রী যদি আগে 12 পুরুষ ভেজেও আমার কাছে আসে, সমস্যা নেই, কিন্তু আমার সাথে জড়ানোর পর খারাপ কিছু করেছে কিনা সেটাই মুখ্য ব্যাপার। সংসার করলে আমি করব, আপনি না। আপনি এত কথা বলার অধিকার কোথায় পান? অধিকার বাদ দিলাম, সাহস হয় কি করে? উষা নাহিদ ভুঁইয়ার মেয়ে, পরে আগে আমার স্ত্রী। রিফতিহাত ভুঁইয়া সাগরের স্ত্রী। মারি, কাটিয়ে, অপমান করি, যাই করি না কেন, সম্পূর্ণ অধিকার আমার নিজের। উষার বাপেরও অধিকার নেই আমার স্ত্রী সম্পর্কে কুমন্তব্য করার। সৃজন ভুইয়ার চোখে পানি, তবুও তিনি হেসে ফেললেন। উষা সেই যে মাথা নত করে চোখের জল ফেলছে, সাগরের কণ্ঠস্বর কর্ণকুহর হওয়ার পরেও চোখ তুলে তাকায়নি। এই যে ভরা মজলিসে সকলের সামনে উষাকে নিজের স্ত্রী বলে স্বীকার করেছে, তাতেও কোনো ভ্রুক্ষেপ হলো না। অথচ অন্য সময় সাগর এমনটা করলে হয়তো খুশিতে মরেই যেত। উপস্থিত সকলের সাগরের কথায় খুশি হলেও জাহেরা খাতুন হতে পারলেন না। মুখ বেঁকিয়ে অন্যদিকে চেয়ে রইলেন। সাগর আর দাঁড়ালো না সেখানে। উষার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বাইরের দিকে হাঁটা ধরল। যেতে যেতে ঘরের কোণে রাখা ফুলের টপটা একটা লাথি মারে। কাচের টপটা ঝনঝন করে শব্দ করে ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মেঝেতে। সারা ঘর জুড়ে কাঁচ ভাঙার ঝনঝন শব্দ। লিপি বেগম আর মারিয়া জামান আঁতকে উঠলেন। অতি বিস্ময়ে তারা হাত দিয়ে মুখ ঢেকে নিলেন। সাগরের ভয়াবহ রাগ সম্পর্কে ধারণা আছে তাদের, কিন্তু উষার ক্ষেত্রে যে এতটা রেগে যাবে ভাবেননি ওনারা। সাগর সকালের বিস্ময় দৃষ্টি উপেক্ষা করেই খুশি বসালো দেওয়ালে। ঘাড় ঘুরিয়ে আবারও রাক্ষসের মতো চোখ মুখ করে তাকালো উষার দিকে আর নিজের জন্মদাতার পিতার দিকে। রাফিদ নিজেই কথা শোনানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। নিজের ভাইকে বলতে দেখে আর কিছুই বলল না, মনে মনে বেশ খুশি হয়েছে সে। উষা হাঁটুতে মুখ গুজে সেই যে কান্না শুরু করেছে, থামছেই না। যেই কান্না বুক চিরে আসে, সেই কান্না কি সহজে থামানো যায়?
সামিন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাহিদ নিজেও কান্না করতেছে। তার উষা আন্টি কান্না করে কেন? তাই তো তার চোখেও পানি। হচ্ছে আন্টি আর কাঁদে না তো, ছাগো মামা সবাইকে বকে দেবে তো। ছাগো মামার শক্তি আছে, দেখো মাথা ব্যথা করবে তো। আমাদের তুমি কাঁদতে দেও না, ও হচ্ছে আন্টি। দেখ ঐশী, আমার ছেলেটার ডাকে অন্তত সাড়া দে। উষা এবার মুখ তুলল। নাক মুখ লাল করে ফুলে গিয়েছে, চোখ লাল টকটকে হয়ে আছে, হেঁচকি উঠছে। উষার মুখের পানে তাকিয়ে সামিনের বুকটা কেমন খা খা করে উঠল। আরিশা মিলি দুজনেই কেমন করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে উষার দিকে। উষার এই অবস্থা দেখে তাদেরও কান্না পাচ্ছে। বাবা তুমি মায়ের সাথে যাও, আপু আমাকে একটু থাকতে দাও। সামিন প্রতি উত্তর করল না। আরিশা আর মিলিও বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। মিলি উষার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকেই সামিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপু, সাগর ভাইয়া এত অপছন্দ করেন কেন উষা আপুকে? আর সবাই উষা আপুর মাকে খারাপ কেন বলে? কি করেছিলেন উনি? তারপরের শব্দ আর কানে এলো না উষার। উষা নিজের মাথা তুলল, তাচ্ছিল্য হেসে বলল, আমাকে অপছন্দ করবে না তো কাকে করবে? আমার জন্যেই তো ওনার জীবনে অশান্তি। আমার কপালে তো এই ছিল যে মেয়ের মা রাস্তাঘাট বাড়ি সব জায়গায় অশ্লীলতা করে বেড়াবে, সেই মেয়ের দিকে তো লোকে আঙুল তুলবেই। এমন মেয়েকে শুধু সাগর ভাই কেন, গোটা সমাজ ধিক্কার জানায়। একটা সময় যার পিতা নিয়েও কনফিউশন ছিল, সেই মেয়েকে সাগর ভাই ভালোবাসবে কেন? তার জন্য তো অবহেলা অপমানই ঠিক আছে। তারপর আবারও হাঁটুতে মুখ গুজে বিড়বিড় করে, খুব বেশি ক্ষতি হয়ে যেত মাম্মাম যদি ভালোবেসে আমার বাবার সাথে সংসারটা করে যেতে। ভালোবেসেই তো বিয়ে করেছিলে, তাহলে কেন আমার বাবার মতো সহজ সরল মানুষটাকে ঠকালে? তোমাকে পাপের বোঝা কেন দিন দিন আমার উপর ভারী হয়ে পড়ছে? আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমি কেন শাস্তি পাচ্ছি? এই সমাজের মানুষগুলো শুধু পরনিন্দা করতেই জানে। একটা কাণ্ড ঘটতে পারলেই হলো 14 পুরুষ থেকে বলা শুরু করবে। চোখ বন্ধ করে নিল উষা। ডুব দিল 7-8 বছর আগের দিনগুলোতে। তখন সবে মাত্র 5ম শ্রেণীতে উঠেছে। তখনই মায়ের সাথে শেষবারের রাশিয়ায় পাড়ি জমায় উষা। তখন জানতো এটাই বুঝি তার শেষ রাশিয়া ভ্রমণ। ফাতিহা একজন খ্রিস্টান ছিলেন, কিন্তু নাহিদ ভুঁইয়ার সাথে সম্পর্ক গড়ে তোলার পরে পরিবার সহ বাবা মা এবং ভাইকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। রাশিয়ার স্থায়ী বাসিন্দা হলেও আর্থিকভাবে অনেক বেশি অসচ্ছল ছিলেন তারা। নাহিদ ভুঁইয়ার সাথে সম্পর্কে জড়ানোর আগে আরও অনেকের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। অনেক ক্ষেত্রে অ্যাবর্শনও করিয়েছেন, কিন্তু নাহিদ ভুঁইয়া তখনও খ্রিস্টান ধর্মাবলম্বী মেরিনা ইনমা অ্যাডার প্রেমে এতটাই মজেছিলেন যে পরিবারের বিরুদ্ধে গিয়েই সম্পর্ক টিকিয়ে রাখেন। মেরিনার প্রতি তার ছিল অগাধ বিশ্বাস, একেবারে অন্ধবিশ্বাস যাকে বলে। এক পর্যায়ে মেরিনা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মেরিনা ইনমা অ্যাডা থেকে ফাতিহা জারিন হয়ে যান। নাহিদ ভুঁইয়ার পাগলামির কাছে হার মেনেছিল পুরো ভুঁইয়া বাড়ির সকলেই। অবশেষে সকলেই ফাতিহার সৌন্দর্য ও আচরণে মুগ্ধ হয়ে তাকে মেনে নিতে শুরু করেন। বিদেশি কালচারে বড় হওয়া মেয়ে খুব সহজেই বাঙালি কালচারে নিজেকে মানিয়ে নিতে শুরু করলে সবার মধ্যেই ধারণা হতে থাকে যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর নামাজ রোজাও করে, তাহলে নিশ্চয়ই অতীতের মতো শৃঙ্খল চলাফেরা হয়তো করবে না, নিজেকে পরিবর্তন করে নেবে। রাতের অন্ধকারে নিশ্চুপ থাকার শহরে আধার কাটিয়ে আলোর দেখা মিলল। আবারও মানুষ তার কর্মজীবনে ব্যস্ত হয়ে উঠল। চারিপাশে কোলাহলপূর্ণ পরিবেশ। মানুষজন ব্যস্ত পায়ে এগিয়ে যাচ্ছে যে যার কর্মস্থলে। কারো দিকে নজর দেওয়ার সময়টুকুও নেই যেন। জীবিকার তাড়নায় ছুটতে থাকা মানুষদের আনাগোনা। চারিদিকে ভেসে আসছে হর্নের কর্কশ শব্দ। যদিও সেই শব্দ উষার ঘুমে তেমন একটা ব্যাঘাত ঘটাচ্ছে না, কিন্তু ঘুমোতে অসুবিধা হচ্ছে। ঘাড়টা কেমন ব্যথা করছে যা উষা ঘুমিয়ে থেকেই অনুভব করতে পারছে। সেই ব্যথা সহ্য করার ক্ষমতা আর হলো না উষার। পিটপিট করে চোখ দুটো খুলেই ফেললেও নজর ঘুরিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করল। আর মোড়া ভাঙার জন্য হাত উঠাতেই বুঝে তার হাতের বাঁধনটা আর নেই, যেটা রাতের বেলা সাগরবাই বেঁধে দিয়েছিল। ভ্রু কুচকে তাকিয়ে রইল নিজের হাতের দিকে। মাথাটা ঝিমঝিম করছে। ঠিকঠাক ঘুম হয়নি বলেই হাতের দিকে তাকিয়ে থেকেই উষা বুঝতে পারল সে শুয়ে নয় বসে আছে। আশেপাশে নজর ঘুরিয়ে দেখতে পেল বাড়িতে বসে আছে। তৎক্ষণাৎ মাথায় এলো কেউ কি কিডন্যাপ করলো নাকি কাকে। আতঙ্কিত হয়ে গাড়ির ভেতরটা পর্যবেক্ষণ করতে লাগলো।
বাহিরে তাকিয়ে দেখতে পেল সবুজে ঘেরা শুনশান জায়গা, গাছগাছালি ছাড়া কিছুই নেই। মাটিগুলো লাল লাল মাটি দেখে বুঝতে পারল এখনো সে গাজীপুরে আছে। তবে গাড়িতে কেন? আবারও বাইরে থেকে নজর ঘুরিয়ে গাড়ির ভেতর স্থির করো। গাড়ির মডেল দেখে মনে হচ্ছে চেনা পরিচিত কারো। ব্রেনে একটু চাপ দিতে মনে পড়ল এটা সাগর ভাইয়ের গাড়ি। পরক্ষণেই কপালে ভাঁজ পড়ল উষার। সাগর ভাইয়ের গাড়ি হলে সে একা কেন? আর এমন নির্জন জায়গায় কেন? সাগর ভাই কোথায়? ঠিক সেই সময় ঝড়ের বেগে গাড়িতে উঠে বসল সাগর। উষাকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে বলে, কত ঘুমাস রে তুই? সারা রাত ঘুমাইলি, সকাল থেকে ঘুমাচ্ছিস। ঢাকায় পৌঁছাতেও তো টাইম লাগবে, এখন তো রাস্তায় জ্যাম থাকবে, আবার ব্রেকফাস্ট করতে গেলে সময় নষ্ট হবে অনেকটা। উষার ফাঁকা মস্তিষ্ক সাগরের কথা ধরতে পারল না। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল সাগরের মুখের দিকে। অবাক স্বরে জানতে চাইল, ঢাকা? আমরা ঢাকা যাচ্ছি? সাগর উষার থেকে দৃষ্টি সরিয়ে নিল। সামনে তাকিয়ে গম্ভীর স্বরে বলল। হুম। উষার এবার মেজাজ বিগড়ালো। কি শুরু করে দিয়েছে এই লোক? অসহ্য। একে তো গতকাল তাকে তারা দিয়ে নিয়ে এলো, না হলুদে অংশগ্রহণ করতে পারলো আর না মেহেদিতে। এখন আবার বিয়েতে অ্যাটেন্ড না করে ফিরে যেতে হচ্ছে। নাটক পেয়েছে নাকি? যখন যা মনে হবে তখন তাই করবে। করুক না, ব্যাটাকে কি কেউ মানা করেছে নাকি? আমাকে সঙ্গে নিয়ে এমন মেলো ড্রামা করার কি আছে? উষা কপট রাগ দেখিয়ে বলল। কি ড্রামা শুরু করেছেন আপনি? সাগর কপাল কুচকালো, রাগী দৃষ্টি নিক্ষেপ করলো উষার পানে। ড্রামা শুরু করেছি মানে? কি বলতে চাচ্ছিস? ড্রামা না তো কি, কাল রাতে নিয়ে এলেন, আবার আজকে বিয়েতে অ্যাটেন্ড না করে চলে যাচ্ছেন। আপনি যাচ্ছেন যান, আমাকে কেন সাথে নিচ্ছেন? সাগর কিছু বলল না, ভাবলেশীন ভাবে তাকিয়ে রইল উষার পানে। উষা সাগরের অমন শীতল শান্ত দৃষ্টি সইতে পারল না। কিছু তো আছে এই দৃষ্টিতে। উষা নিজেকে ব্যস্ত করে তুলতে চাইল, যেন সাগরের সামনে নিজেকে দুর্বল হয়ে পড়তে না হয়। তাই উষা চারিদিকে নিজের ফোন খুঁজতে লাগলো। পেয়েও গেল সামনে থেকে। হাতে ফোন নিয়ে কল লাগালো আরাফকে। সাগর চুপচাপ বসে উষার কর্মকাণ্ড দেখছে। একবার দুইবার তিনবারের পরেও যখন আরাফ কল রিসিভ করলো না, তখন উষার কানে ভেসে এলো শীতল কণ্ঠস্বর। উষা সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। তানহার সাথে ছিল? মানে আপনি বলতে যাচ্ছেন ভাইজান রাতে তানহার সাথে ঘুরেছে? যা শুনতে পেরেছিস তাই। আচ্ছা, এত কিছু শুনতে চাচ্ছি না আমি, আমাকে বাড়ি নিয়ে চলুন। সাগর তপ্ত নিঃশ্বাস ফেলল। কালকের ওই ইনসিডেন্টের পরেও তুই ওই বাড়িতে যেতে যাচ্ছিস? রিডিকুলাস। তোর বোঝা উচিত তুই এখনো আমার সঙ্গে জড়িয়ে আছিস, হোক সেটা নিজ ইচ্ছাকৃতভাবে নয়। কিন্তু এই সম্পর্ক যতদিন আছে ততদিন আমার সম্মান মানে তোরও সম্মান, আর তোর সম্মান মানে আমারও সম্মান। আর আমি আমার সম্মান নষ্ট করতে চাই না। আচমকাই উষা চুপ হয়ে গেল আবারও। সাগর সেই কথাটাই বলল। ইস, কথাটা শুনতে কত মোহনীয় লাগে। তবে এসব বাদ দিয়ে উষা ভাবল, সত্যিই তো তার তো দম বন্ধ হয়ে আসছিল। সে তো থাকতেই চাচ্ছে না ওই বাড়িতে। না জানি আর কি কি তিক্ত কথা শুনতে হয় তাকে। সে তো মনে মনে ভেবেছিল সকালেই আরাফকে বলে চলে আসবে। আর আরাফ এসব জানতে পারলে অনেক রাগারাগি করত। ভাগ্যিস বাসায় ছিল না। যদি থাকতে চাস তো রেখে যাব, নিজের আত্মসম্মান যদি না থেকে থাকে যা। আমি তো চাচ্ছিলাম না কেউ আমাকে অপমান করুক, তাই তো চলে যাচ্ছিলাম। সাগরের রাশভারী কণ্ঠে ভাবুক উষা ছটফট করে ওঠে। কিন্তু চলে গেলে তো আবারও একা একা সাগরের সাথে থাকতে হবে। সব দিকেই মুসিবত। সাগর উষার নীরবতাকে সম্মতি ভেবে নিল। গাড়ি স্টার্ট করলো সে। রাস্তায় কোনো ভালো রেস্টুরেন্ট দেখে গাড়ি থামাবে নাস্তা করতে। প্রিয়তা সকাল সকাল বের হয়েছে। আর্জেন্ট তানহাদের বাসায় যেতে হবে। মন মেজাজ ঠিক নেই তার। নিজের অনুভূতিকে দমিয়ে রাখতে না পেরে অবশেষে স্বচ্ছকে নিয়ে মনে তৈরি হওয়া ভালোবাসার কথা জানিয়েছিল প্রিয়তা। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নারী পুরুষ জাত ভুলে জানিয়েছিল নিজের ভালোবাসার কথা। ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে মনে করতে লাগলো গতকালকে বলা স্বচ্ছের কথাগুলো। প্রিয়তার ভালোবাসাময় কথার বিপরীতে স্বচ্ছের কথা ছিল। প্রিয়তা যেন আকাশ থেকে পড়ল। যে মানুষটা প্রতিটি কথায় তার গভীর অনুভূতি প্রকাশ করত, সে বলছে সব মিথ্যে ছিল। নিজের অতীত ভুলতে প্রিয়তাকে ব্যবহার করেছে। বুকের বাম পাশটা মোচড় দিয়ে উঠল। তাহলে আপনি যে বলতেন প্রিয়, আপনাকে আমার দরকার, যে কোনো কিছুর বিনিময় হলো আপনাকে আমার দরকার, আপনি আমার প্রিয়জন, আপনাকে ছাড়া আমার জীবন আমি পরিকল্পনা করতে পারি না, এসব মিথ্যা ছিল? কোনো মেয়ে বন্ধুর জন্য কখনো কোনো গিফট কিনেননি, অথচ আমার জন্য গিফট কিনেছিলেন।
এসব কিছুই কি নাটক? মানুষ 2 দিন, 10 দিন, 1 মাস অথবা 5 মাস, আচ্ছা বাদ দিলাম, ওপরে হলে 1 বছর ফান করতে পারে, কিন্তু 4-4টা বছর কেউ ফান করে? 4 বছরে কি আমার জন্য 1 ফোঁটা মায়া জন্মায়নি আপনার মনে? মানুষ তো এতটা মিথ্যুক হয়? এত সব নাটক তাহলে আমাকে পটানোর জন্য ছিল? পটানোর না, আপনি একটু অন্য টাইপ, স্টিক ফরওয়ার্ড, তাই একটা ইন্টারেস্ট কাজ করতো, নাথিং এলস, কমিটমেন্ট করি নাই, রাইট? আর এসব কিছু না, একটা এইজের সবার এইজ এমন হয়। সবার এমন হয় মানে? আমি আপনাকে ভালোবাসি আর আপনি বলছেন সবার এমন হয়? কিসের ভালোবাসা? এটা এইজের সব মানুষ লাইফে এমন হয়, এসব কিছু না। একটা ছেলের সাথে কথা বলেছেন, ছেলেটা কিছু একটা ভালো লেগেছে, তাই এমন অনুভূতি হচ্ছে। আসলে এসব কিছু না, দিন গেলে সব ঠিক হয়ে যাবে। প্রিয়তা আর কিছু ভাবতে পারল না মানুষ এতটা ছলনাময়ী হয়। প্রতিটি কথায় আমার সাথে ফ্লার্ট করত, এভাবে ধোঁকা খাবে কখনো ভাবতে পারিনি। আকাশ কুসুম ভাবনার মাঝেই তানহাদের বাসায় এসে পৌঁছালো প্রিয়তা। কলিং বেল বাজাতেই দরজা খুলল তানহার মা। কুশলাদি বিনিময় করে জানতে চাইল তানহা কোথায়। আন্টি দান্না কোথায়? তানহা তো বাসায় নেই মা, ওর বাবা বাসায় নেই, তাই ওকে একটু বাজারে পাঠিয়েছি। তুমি তানহার রুমে গিয়ে বসো, ও চলে আসবে এক্ষুনি। প্রিয়তার আর ঘরে ঢুকতে ইচ্ছে করল না। এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন ছিল উষাকে। মেয়েটা একটা ম্যাজিক যে করেই হোক মন মেজাজ ভালো করে দেয়। থাক আন্টি, আমি আর ভেতরে যাব না। আপনি বলুন তানহাকে কোন জায়গায় পাবো, আমি ওখানেই যাচ্ছি। এই তো সামনের বাজারেই গেছে, পেয়ে যাবে। প্রিয়তা আর কথা বাড়ালো না। তানহার মায়ের থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল উদ্দেশ্য বাজার। গালিব আর নেহালও বাজারে এসেছে। ফিদানের ওপরে যতই ওরা বিরক্ত হোক, বন্ধু তো, তাও তো আবার ভিনদেশি। নিজ দেশকে অপমান করতে চায় না বাঙালিরা, অতিথি পরায়ণ হয়। যে কদিন ফিদান দেশে আছে তাদের দায়িত্ব ও কর্তব্য তাকে আপ্যায়ন করার। আচমকাই গালিব নেহালের পেটে কনুই দিয়ে গোঁতা দেওয়া শুরু করে। নেহাল বিরক্তির সূচক শব্দ করে বলে, কি সমস্যা? তোর ষাঁড়ের মতো এমন গোতাগতি করছিস কেন? ওই দেখ, ওইটা উষার বান্ধবী প্রিয়তা না? নেহাল বিরক্তি নিয়েই বলল। কোনটা? গালিব ইশারায় বোঝালো। ওই যে। নেহাল গালিবের দৃষ্টি অনুসরণ করে তাকালো সেদিকে। প্রিয়তাকে দেখে বলল, হ্যাঁ প্রিয়তাই তো। কি হয়েছে? চল কথা বলে আসি। আজব তো, আমরা যাব কেন? আরে চল না। প্রিয়তার বাম দিক থেকে ডাক দিল গালিব। মাই টাইপ গার্ল, কি অবস্থা তোমার, কেমন আছো? প্রিয়তা শূন্য না অন্যমনস্ক হয়ে হাঁটছে সে। তানহাকে পেলেই কোথাও একটু বসে আড্ডা দিবে ভাবছে। গালিব আবারও ডাকলো, মাই টাইপ গার্ল, ক্যান ইউ হিয়ার মি? এবার প্রিয়তা শুনতে পেয়েছে গালিবের ডাক, তবে এটা তাকে উদ্দেশ্য করে কে ডাকবে ভেবে পেল না। তেমন একটা পাত্তা না দিয়ে হাঁটতে লাগলো। সামনে থেকে তানহা এগিয়ে এলো প্রিয়তার দিকে। প্রিয়তাকে এমন বিরস মুখে দেখে কিছুটা উদ্গ্রীব হয়েই শুধালো, কোথায় যাচ্ছিস প্রিয়? তাও এই সময়ে, এই রাস্তা দিয়ে? আর কি হাল নিজের? এমন দেখাচ্ছে কেন তোকে? পরিচিত কণ্ঠস্বরে সামনে ভালো করে তাকায় প্রিয়তা। তানহার চিন্তামাখা মুখশ্রী দেখতে পায় সে। প্রিয়তার জবাব দেওয়ার আগেই আবারও গালিবের স্বরে ভেসে এলো, মাই টাইপ গার্ল, কি আজব, কখন থেকে ডাকছি পাত্তা দিচ্ছ না? এবার তানহাও শুনতে পায় সেই ডাক। গালিব আর নেহালকে দেখেই কেমন একটা জড়তা কাজ করতে শুরু করলো তানহার। তার উপর এমন অদ্ভুত নামে সম্বোধন। প্রিয়তা কপাল কুঁচকে তাকালো গালিবের দিকে। ততটা খেয়াল করতে পারল না কে। আপনি আমাকে বলছেন কিছু? তাছাড়া আর কাকে বলবো? প্রিয়তা চিনতে পারছো না? আমি উষার কাজিন নেহাল, আর গালিব আমার আর সাগরের বেস্ট ফ্রেন্ড। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আর চিনতে পারবে না কেন? প্রিয়তা তো চিনে, ও খেয়াল করতে পারিনি হয়তো আপনাদের। প্রিয়তার চোখ মুখ কুঁচকে তাকালো তানহার দিকে। বিরক্তি নিয়েই ইশারায় বলল কিছু একটা। তানহাও চোখ রাঙালো। নেহাল সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করল, কোথাও গিয়েছিলে নাকি তানহা? ওর হাতে ব্যাগ দেখতে পাচ্ছিস না তুই? দেখেই বোঝা যাচ্ছে বাজারে গিয়েছিল। ও হ্যাঁ, খেয়াল করিনি আসলে। প্রিয়তা চুপচাপ দাঁড়িয়ে আছে। তার বান্ধবীর সবকটা হারামি দেখলে কেমন শ্বশুরবাড়ির মানুষ পেয়ে চোখ রাঙাচ্ছে। গালিবের হাবভাবে প্রিয়তার মেজাজ দুঙ্গে। তার উপর বারবার মাই টাইপ গার্ল সম্বোধন, কোনো মানে হয় এসবের?
মাই টাইপ গার্ল, তোমার কি অবস্থা বললে না তো? এবার যেন প্রিয় তার রাগটা তরতর করে বেড়ে গেল। দাঁতে দাঁত পিষে বলল, কি তখন থেকে মাই টাইপ গার্ল করছেন? জন্মের পরে বাবা মা আমার একটা স্থানীয় নাম রেখেছে, সে নাম ধরেই ডাকুন। এসব কি ধরনের সম্বোধন?